নমস্কার, CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, সোনাই সমষ্টিতে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন, একসাথে 325 জনেরও বেশি নেতাকর্মীর কংগ্রেসে যোগদান। সোনাবাড়ী ঘাটে অসম গণ পরিষদ দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন। শিলচরের অম্বিকাপট্টি চৌরঙ্গিতে মদ্যপ চালকের বেপরোয়া গাড়ি চালানোর জেরে গুরুতর আহত মহিলা। কংগ্রেসের ডাকে শিলচর সমষ্টিতে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত। বিধানসভা নির্বাচনের আগে কাছাড় জেলায় ইভিএম এর স্বচ্ছ র্যান্ডমাইজেশন সফলভাবে সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। অসম গণপরিষদ এবং তৃণমূল শিবিরে বড় ভাঙ্গন, একসাথে 325 জনেরও বেশি নেতাকর্মীর কংগ্রেসে যোগদান, যা ঘিরে তুমুল চাঞ্চল্য। ঐতিহাসিক যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন আসাম গণপরিষদের সেন্ট্রাল এক্সিকিউটিভ সদস্য এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি আয়েশা সুলতানা চৌধুরী। শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, সোনাই সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর এবং বিশিষ্ট কংগ্রেস নেতা সৌম্যকান্তি পুরকায়স্থ। সভা থেকে স্পষ্ট বার্তা, পরিবর্তনের হাওয়া বইছে সোনাইতে। নব যোগদানকারীরা এক কথায় জানিয়ে দেন, এবার তাদের একটাই লক্ষ্য, সোনাই সমষ্টিতে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করা। তাদের বক্তব্যে উঠে আসে ক্ষোভ, বঞ্চনা আর উন্নয়নের দাবি, আর সেই দাবির উত্তর খুঁজতেই তারা কংগ্রেসের পতাকার তলায় একত্রিত হয়েছেন। রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে জোর গুঞ্জন। এই বিশাল যোগদান কি সোনাইতে নির্বাচনের ফলাফল বদলে দেবে? দেখার এই নতুন সমীকরণে সোনাইয়ের মাটিতে কংগ্রেস কতটা শক্তিশালী হতে পারে। সোনাই সমষ্টির এখানে অল সোনাই টিম, আপনাদের সবার অশেষ ধন্যবাদ যে আজকে আমার এক ডাকে আপনারা এখানে উপস্থিত। আমি ভাবি যদি আমি জুড়ে করে ডাক দিতাম, সমস্ত সোনাইবাসী এখানে উপস্থিত থাকতেন। আপনারা জানেন আমি অসম গণপরিষদ দলে সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। যে নীতি আদর্শ এবং সেকুলারিজম দেখে আমি অসম গণপরিষদ দল জয়েন করেছিলাম, আজকের ডেটে সেই নীতি আদর্শ এবং সেকুলারিজম নাই বলতেই চলে। অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ার কোনো ধরনের পাওয়ার ফাংশন নাই। অসম গণপরিষদ দল আজকের ডেটে বিজেপির কন্ট্রোলে, সেটা আমরা সবাই জানি। অতি দুঃখের কথা, কারণ অসম গণপরিষদ দল আসামের অঞ্চলে একটা দল ছিল। দীর্ঘ 6 বছরের আন্দোলনের পরে আসামের জনগণের স্বার্থেই সেই দলের জন্ম হয়েছিল, কিন্তু আজকে সেই দলের কোনো ধরনের জবাব নাই। সেই দল মুখ বন্ধ করে আজকে বসে আছে। বিজেপির জি হুজুরি করছে। আজকে আসামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে লক্ষ্য করে, সেই পরিস্থিতিকে দেখে এইটাই মনে আমাদের সবাই একটাই মত যে আসামের জনগণের স্বার্থে এবং শান্তি শৃঙ্খলা যদি আবার আমরা চাই, তাহলে আসামে কংগ্রেসের সরকার আবারও লাগবে। আমরা সবাই চাই, আমরা হিন্দু মুসলিম সবাই একটা শান্তি সোসাইটি আমরা চাই, কিন্তু এই শান্তি সোসাইটির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে আসামের মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী উনি, কিন্তু দুঃখের বিষয় উনি শুধু হিন্দু মুসলিম দিয়ে রাজনীতি করে যাচ্ছেন। সেটা অনেক দুঃখের বিষয়, কারণ মুখ্যমন্ত্রী আসামের সবথেকে একটু বড় পর্যায়ে উনি একজন মুখ্যমন্ত্রী। উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী, উনি হিন্দু মানুষেরও মুখ্যমন্ত্রী। তাহলে ওনার মুখ থেকে যখন মিয়া বলা হয়, আর বিশেষ করে আমি দুঃখ পাই যখন কাছাড় জেলার মুসলমানদেরকে মিয়া বলা হয়, কারণ কাছাড় জেলার একটা ইতিহাস রয়েছে। কাছাড় জেলার মুসলিম মিয়া নয়, কিন্তু কাছাড় জেলার মুসলমান ইন্ডিজিনিয়াস মুসলমান। যে রকমের কাগজপত্র কাছাড় জেলার মুসলমানের আছে, সেই কাগজপত্র বিজেপি লিডারদেরও নয়, আমি মনে করি এটা। তো আজকের দিন বেশি অনেক কিছু বলবো না। আমি ধন্যবাদ জানাই আমার विशेष करे विकास उपेन्द्र जी, आपका बहुत बहुत शुक्रिया जो सम्मान और जो आदर आप लोगों ने मुझे दिया।
मैं यही कोशिश करूँगी जो पार्टी का जो निर्देश रहेगा उसके ऊपर काम करने के लिए एंड इट्स माई प्रॉमिस टू यू दैट यू पीपल विल नॉट डिसपॉइंट फ्रॉम माई साइड। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সোনাই সমষ্টির অতি প্রিয় আমার আমিনুল হক লস্কর আমিনুল আঙ্কেলকে। ধন্যবাদ আমিনুল আঙ্কেল, আজকে আপনার নেতৃত্বে আমি কংগ্রেস জয়েন করলাম। আপনি আমাকে হাত ধরিয়ে কংগ্রেসে এখানে নিয়ে আসলেন। আশা রাখি সবাই এখানে যারা উপস্থিত আছেন সবার যে আশা আপনাকে নিয়ে আগামী দিনে যে সোনাই সমষ্টির বিধায়ক আমরা আমিনুল হক লস্করকে চাই। সোনাবাড়ি ঘাটে অসম গণপরিষদ দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুদের সরকার পক্ষে থাকার আহ্বান জানালেন অগপ প্রার্থী তথা বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া সাজু। তিনি বলেন, সংখ্যালঘু মানুষেরা এতদিন বিজেপিকে তেমন সমর্থন করেনি, তবে এবার এর পরিবর্তন করতে হবে। উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুদের বিজেপি অগপ সমর্থিত এনডিএর পক্ষে থাকতে হবে। নিজের 5 বছরের কার্যকালের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন, জনসমর্থন চান। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিগত দিনের কার্যক্রমের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আমিনুল হক এবার বিপুল ভোটে হারবেন এবং উন্নয়নের পক্ষে তিনি বিপুল সমর্থন পেয়ে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন। সভায় স্থানীয় বিশিষ্টজনেরা করিমউদ্দিন বরভুইয়াকে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। আর যেদিন জয়েন করছে ওদিন থেকে তো তোরা ভুল পাইছে। আর আমি কইলাদের কিতা কইছি যে এক হাত আগে বাড়াইবার সময় হইছে মুসলমানের, আমরা এক হাত আগে বাড়াইয়া ভাই তুমিও আমরা এক হাত আগে বাড়াও। সমস্যা আমরারও আছে, সমস্যা তোমারও আছে, মিলিয়ে চলো ভাই। সরকার তুমি বানাও, মুখ্যমন্ত্রী তুমি হও, আমরা আপত্তি নাই। আমরা ভোট ছাড়া তুমি কতবার মুখ্যমন্ত্রী হইছ, এর আগরবারও বিজেপি আমরা ভোট ছাড়া সরকার বানাইছো। তুমি তোমার ম্যানিফেস্টো মতো আসামের মুসলমানের রাজনৈতিক অধিকার খর্ব করছো হিমন্ত বিশ্ব শর্মায়। আমি এনডিএর প্রার্থী হিসেবে কইয়া সিট কমাইয়া 35 থেকে 22 আনছো। আগে সিট আসলো 35টা, কমাইয়া কত দিচ্ছ 22 আনছো। কারণ আমরা সংখ্যায় কম আসলাম, সরকার আমরা বানাইতে পারছি। এক বিধায়ক হোক, সরকারের নিচে মুসলমানের আসবে না, মাতিবার কেউ আসবে না। আমরা যারা মাতিছি 31 জন মুসলমান বিধায়ক আমরা বিধানসভাতে আসলাম। কাছাড় ডিস্ট্রিক্ট থেকে 3 বিধায়ক, আমি ইউনিয়ন বড়খলার প্রাক্তন মন্ত্রী মিসবাউল ব্যাপার পরিষেবা আসলাম 3 বিধায়ক। 31 বিধায়কের মাঝে 16 জন বিধায়ক কংগ্রেস দলের, 15 জন বিধায়ক মুসলমান আমরা আসলাম ইউডিএফ দলের। আমি প্রকাশ্যে সাংবাদিক বন্ধু হঠাৎ লাইভ আমি প্রকাশ্যে লইয়া চ্যালেঞ্জ করি, আমি ছাড়া কোন বিধায়কে দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই টেলিভিশনের বিপক্ষে কেস করবেন, আমি ছাড়া কেউ করছেন না। সবে টিভির সামনে আইয়া স্টেটমেন্ট দিছেন, এই টেলিভিশন মানি না। আর আমার সমর্থী 100% মুসলমান সমর্থী দেব, 60% থেকে বাড়াই আমি 84% সমর্থী। এরপরেও আমি কেস করতে আসামের মুসলমানের সিট কমার লাগি দিল্লি সুপ্রিম কোর্ট গিয়া নিজের গাইডের পয়সা খরচ করিয়া কেস করতে কিতার লাগে মরহুম মইনুল চৌধুরী সম্মানের লাগে। এই সমষ্টির বিধায়ক সমস্ত আসামের চিন্তা তখন থেকে করিয়া গেছেন। শনিবার রাত প্রায় 10টা নাগাদ এক 4 চাকার গাড়ি একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনায় স্কুটিতে থাকা এক মহিলা গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার সময় এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আমরা এখানে দাঁড়ানি, আমরা ভাই একটু কল আছে, ভাই কল করে তারা দুজন একটা ছেলে একটা মেয়ে ওখানে যায়, তারপরে
অ্যাক্সিডেন্ট মানে ডাইরেক্ট উড়াই দিছি, উড়ানির পরে কিতা করছি আমরা বেড়াই দিছি, পরে আমরা যদি উড়াইছি আমরা স্কুটি বানাই আমরা সঙ্গে সঙ্গে সরে গেছি, সরে দাঁড়াইছি, পরে দেখি একটা বেড়াতে ব্লাড হচ্ছে, পরে আমরা লোকেশন গাড়ি সার্ভিস এগুলো সব লইছি, আমরা সবই নিয়ে বর্তমানে গাড়ি এখানে রাখা আছে। আচ্ছা, কোন সময় হয়েছে ঘটনা? মদমামা গেছে, মদমামা গেছে গাড়ি। 5 থেকে 10 মিনিট দিব। আচ্ছা, কেউ ইনজুরি? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে একটা। তাহলে কোন পাতা নিয়েছে? কোন পাতা নিয়েছে? তারা ওই তো সামনে দেখা নিবে। মেয়েটা কোন পাতা নিয়েছে এখন? বর্তমানে তারা হাসপাতালে পাঠা নিয়েছে। রবিবার শিলচর সমষ্টির মনোনীত কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নেতৃত্বে পদযাত্রাটি তারাপুর আনন্দ পরিষদ প্রাঙ্গণ থেকে সূচনা হয়। পদযাত্রাটি ইএনডি কলোনির কার্গিল পয়েন্ট, শিববাড়ি রোড, রায়গড় এবং অসমিয়া বস্তি অতিক্রম করে শেষ পর্যন্ত মজুমদার বাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। গোটা পথ জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই বিপুল জনসমাগম কংগ্রেসের প্রতি সর্বস্তরের মানুষের সমর্থন, আস্থা এবং ভালোবাসারই প্রকাশ। মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তা স্পষ্ট। পরিবর্তনের ডাক এখন গণদেবতার হৃদয়ে গভীরভাবে পৌঁছে গিয়েছে, এই বিশ্বাসই ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। সর্বোপরি এই মন্ত্রকে সামনে রেখে আগামীর পথে এগিয়ে চলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয় এদিন। মোট 35 জন কংগ্রেস দলের উচ্ছিষ্টদের দপদপানিতে যারা দিন রাত্র পরিশ্রম করে বিজেপি দলকে শিখরে নিয়ে এসেছিলেন, বর্তমানে তাদের স্থান বিজেপি কার্যালয়ের অপেক্ষাগারে। বিগত দিনে এই অভিজিৎ পাল যেখানে অন্যায় দেখেছেন সেখানে নিজে উপস্থিত থেকে অন্যায়ের প্রতিবাদ করেছেন। যদিও দল শাসনে ছিল না, ওই সব প্রতিবাদ আপনাদের সমর্থনে উনি করতে পেরেছেন। গণতন্ত্রের ময়দানে শুধু আপনারা ভোটার নন, আপনারা অভিজিৎ পালের শক্তির মূল উৎস। অভিজিৎ পাল সব সময় চেষ্টা করেছেন জনগণের পাশে থাকার এবং আগামীতেও জনগণের পাশে থাকার শপথ নিচ্ছেন অভিজিৎ পাল। পর্যবেক্ষক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করলেন ডিসি আয়ুষ গার্গ। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন শনিবার সফলভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর দ্বিতীয় পরিপূরক র্যান্ডমাইজেশন সম্পন্ন করেছে। পোলিং স্টেশনগুলিতে অতিরিক্ত ইভিএম বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই প্রক্রিয়াটি কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় সাধারণ পর্যবেক্ষক কানহুরাজ এইচ বাগাটে, এম লক্ষ্মী এবং আনসুল মিশ্রের পাশাপাশি জেলা নির্বাচন আধিকারিক আয়ুষ গর্গ, আইএএস, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ডিসি আয়ুষ গর্গ জানান, র্যান্ডমাইজেশন প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখানে যে কোনো ধরনের পক্ষপাতিত্বের সম্ভাবনাকে দূর করে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে মেশিন বরাদ্দ নিশ্চিত করা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি প্রক্রিয়াটির প্রতি আস্থা আরও বাড়িয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত ইভিএমগুলির বিস্তারিত তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত রাখা হয়েছে। উদাহরণ বিধানসভা সমষ্টির মধুরাপুল অঞ্চলে জমা জলের সমস্যায় প্রায় 3000 পরিবার চরম দুর্ভোগে পড়েছে। রবিবার বৃহত্তর মধুরাপুল এলাকায় প্রতিবাদী সভা করে স্থানীয়রা দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা না করলে ভোট বয়কট ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান মেলেনি, আর জমা জলের কারণে শিশু ও বৃদ্ধ সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তারা জেলা প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। রংপুর এই দ্বিতীয় খণ্ড অঞ্চলের এই জনগণ আমরা দীর্ঘদিন ধরিয়া কয়েক বছর ধরিয়া এই সমস্যায় আমরা ভুগতেছি, জমা জলের সমস্যা। আপনারা এখানে সব দেখতে পারা, এখানে মানুষের 2 দিনের বৃষ্টিতে মানুষের বাড়িঘর সব জলে উলে ডুবিয়া এখানে গেছে গিয়া। আর এই যে কর্দমাক্ত ফোসা এই যে জল, ঠিক আছে, তো এইগুলিতে আমরা মানুষ এখানে সংক্রামক রোগ হওয়ারও চান্স আছে। তো এই অবস্থায় আমরা দীর্ঘ বছর ধরিয়া আজকে আমরা এই জেলা শাসক, জেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিধায়ক, আমরা সবার কাছে গেছি গিয়া আমরা প্রচুর দাবি জানাইছি, মেমোরেন্ডাম দিছি, কিন্তু কোনো কাজ হয়েছে না। তো বর্তমানে আজকে এই ভোটের সময়ে আমরা সবার কাছে আবেদন করি আর যাতে অতি সত্বর আমরা এই অঞ্চলের রংপুর পার্ট 2 মধুরাপুল এই অঞ্চলের জল নিষ্কাশনটা যাতে ব্যবস্থা করে দেওয়ার লাগে অতি সত্বর, নাহলে অতি সত্বর আমরা 1-2 দিনের মধ্যে
যদি 2 দিনের মধ্যে যদি জেলা প্রশাসনের কোনো তরফ থেকে ইয়া যদি কোনো পদক্ষেপ না লওয়া হয়, আমরা 1-2 দিনের মধ্যে আমরা এখানে ধর্ণা প্রদর্শন করবো। আর তারপরেও যদি না হয় তাহলে আমরা অন্যান্য বৃহৎ আন্দোলনের পথে যাইমু। আমরা মানুষ এখানে ভোট বয়কটের দিকে আমরা যাইতে আমরা পিছপা হইতাম না। তো সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে আমরা এখানে কর্মু আর মানুষ এখানে প্রস্তুত। কিন্তু আমরা এখনও আবেদন জানাই আর জেলা প্রশাসন আর যারা জনপ্রতিনিধি রাজনৈতিক দল সবাই কাছে, যাতে সবাই দৃষ্টি আকর্ষণ করি আমরা হই আর যাতে আমরা যে এই সমস্যায় যে আছি এটার যাতে অতি সত্বর কোনো ব্যবস্থা নেওয়া হয় 1-2 দিনের মধ্যে। সাম্প্রদায়িক ও বিভাজন সৃষ্টিকারী দল বিজেপিকে উৎখাত করতে হবে। তাই 6 দলীয় কর্মীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের একই উদ্দেশ্য, এবারকার বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাভূত করা। রবিবার শহরের এক মাঙ্গলিক ভবনে সাংবাদিকদের ডেকে এনে 6 দলীয় কর্মকর্তারা এভাবে সাফ জানান কিভাবে বিজেপি সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজির রাজনীতি করছে জনগণের কাছে তুলে ধরা হবে বলে 6 দলীয় কর্মকর্তারা স্পষ্টভাবে ব্যক্ত করেন। কংগ্রেস হাইকমান্ড 6 দলীয় একটি জোট তৈরি করে দিয়েছে। সেই জোটে CPIM, রাইজর দল, অজাপো, CPIML, APHNC এবং আমরা কংগ্রেস মিলে 6 দলীয় একটি জোট গঠন হয়েছে। এই জোটটি গঠন করে দেওয়া হয়েছে এই কারণে যে আসামে যে ভ্রষ্ট হেমন্ত সরকার সেই সরকারের বিরুদ্ধে আমরা এক হয়ে আমরা লড়তে হবে এবং সেই সরকার যে একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত সরকার সেটা আমরা জনসমক্ষে তুলে ধরতে হবে। তাই আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা 6 দল আমরা একসাথে আমরা সভা সমিতির মাধ্যমে আমরা জনগণকে বুঝাতে চাইব যে এই সরকার আসামে কি অবস্থা করছে। আজকে দেখুন যে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে গ্যাস সিলিন্ডার কি অবস্থা হয়েছে। আজকে একটা গ্যাস সিলিন্ডার ব্ল্যাকে বিক্রি হচ্ছে 3000 টাকা করে। আজকে এই সব বিরুদ্ধে আমরা এই 6 দলীয় আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করব এবং জনগণকে আমরা বোঝাতে চেষ্টা করব যে এই সরকারকে যদি আসাম থেকে গদিচ্যুত করা না যায় তাহলে আমাদের আসামের অবস্থা আরও খারাপতর হবে। তাই উদ্দেশ্যে আজকে আমরা এই 6 দলীয় জোটে এখানে সবাই আমরা বসেছি। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।